এবং তারপরেই শুরু হয় বাংলাদেশি হিন্দুদের ওপর অত্যাচার। বাংলাদেশের ছাত্র আন্দোলনের সমন্বয়করা টিভিতে সংখ্যালঘুদের ওপর হিংসা না করার বার্তা দিলেও হিংসা অনবরত চলেই যাচ্ছে। ইসরায়েল বাংলাদেশি হিন্দুদের সমর্থনে এসে একটি খুব বড় মন্তব্য করেছে। বাংলাদেশের ৩৯টি জেলায় হিন্দু মন্দির ভাঙা হয়, বিভিন্ন হিন্দু নেতা এবং সাধারণ হিন্দু মানুষদের ওপর আক্রমণ করা হয়, মহিলাদের অপহরণ করা হয়, বাড়ি ঘর ভেঙে দিয়ে সব কিছু লুটে নিয়ে যাওয়া হয়, বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। কিছু দেশের ভক্ত সো কল্ড ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট যারা বাংলাদেশের পরিস্থিতির ওপর ভিডিও বানিয়ে অনেক ভিউজ দিয়ে অনেক টাকা তো কামিয়ে নিয়েছে এবং তারা অবশ্যই জানতো যে এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে। তাহলে এখন কেন তারা তাহলে তাদের মধ্যে আর তারা যাকে গদি মিডিয়া বলে দুজনের মধ্যে পার্থক্য কি থাকলো? 18 जुलाई को मेरे पास अचानक से बहुत सारे ईमेल्स आए। अलग अलग अकाउंट से ईमेल तो भेजे जा रहे थे, लेकिन इनके अंदर बिल्कुल सेम टेक्स्ट लिखा हुआ था, बिल्कुल सेम। স্বীকার করুন বা নাই করুন, বিভিন্ন ভারতীয় এমনকি বাংলাদেশি সংবাদ মাধ্যমে যেই সব খবর প্রকাশিত হচ্ছে তাতে কোনো সন্দেহই নেই যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর ব্যাপক হারে অত্যাচার হচ্ছে। ভয়ে বাড়ি থেকে বেরোতে এমনকি স্বাভাবিক কাজকর্মেও অংশগ্রহণ করতে পারছেন না তারা। 5 আগস্ট 2024 কোটা আন্দোলনের ফলে শেষ পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করে দেশ ছেড়ে আসতে হয় ভারতে এবং তারপরেই শুরু হয় বাংলাদেশি হিন্দুদের ওপর অত্যাচার। বাংলাদেশের ছাত্র আন্দোলনের সমন্বয়করা টিভিতে সংখ্যালঘুদের ওপর হিংসা না করার বার্তা দিলেও হিংসা অনবরত চলেই যাচ্ছে। আমাদের ছাত্ররা আসছে আজকে আমাদের বাড়িতে, আয়সা সব কিছু দেখতেছে। কিচ্ছু নেই, এটা হলো আমার রুম। কিচ্ছু নেই, সব শেষ, সব নিয়ে গেছে, সব। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের কেউ যখন ভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন তখন তারা হিন্দুদের ওপর আক্রমণের কথা স্বীকার করার পরেই আবার সেটিকে ব্যালেন্স করার চেষ্টার থেকেই বোঝা যায় যে তারাও মেপেই কথা বলছেন। তাদের কথায় এটা অবশ্যই শুনতে পারবেন যে হ্যাঁ, বাংলাদেশি হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, কিন্তু তার সাথে সাথে তারা এটাও বলছেন ব্যালেন্স করার জন্য যে ছাত্ররা চেষ্টা করছে হামলা আটকানোর। ভারতের তরফ থেকেও এখনও অবধি কড়া ভাষায় বাংলাদেশি সংখ্যালঘু হিন্দুদের ওপর চলতে থাকা এই আক্রমণের বিষয়ে কড়া ভাষায় কোনো মন্তব্য করা হয়নি। তবে ইসরায়েল বাংলাদেশি হিন্দুদের সমর্থনে এসে একটি খুব বড় মন্তব্য করেছে, সেটিতে আমরা এই ভিডিওতে একটু পরেই আসব। শেখ হাসিনার পদত্যাগ দিয়ে দেশ ছাড়ার পরই বাংলাদেশের 39টি জেলায় হিন্দু মন্দির ভাঙা হয়, বিভিন্ন হিন্দু নেতা এবং সাধারণ হিন্দু মানুষদের ওপর আক্রমণ করা হয়, মহিলাদের অপহরণ করা হয়, বাড়ি ঘর ভেঙে দিয়ে সব কিছু লুটে নিয়ে যাওয়া হয়, বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। 240টির উপরে এরকম বাড়ি, 136টি হিন্দুদের দ্বারা চালিত ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় 7-8টি ছবি ঠিকই ভাসছে যেখানে মুসলমান ছাত্র ভাইয়েরা মন্দির পাহারা দিচ্ছে, এমনকি মসজিদ থেকেও ঘোষণা করা হচ্ছে যে যাতে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ভাই বোনেদের ওপর আক্রমণ করা না হয়। কিন্তু তারপরেও সেটি কতটা কার্যকর তা আপনারা সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়া এইসব আর্টিকেল থেকেই বুঝতে পারছেন। বাংলাদেশে বর্তমানে ল অ্যান্ড অর্ডার নেই বললেই চলে। সেখানে কোনো পুলিশ ব্যবস্থা বর্তমানে নেই, আর্মি রাস্তা পাহারা দিচ্ছে এবং এই ফাঁকে ছাত্রদের আড়ালে দুষ্কৃতীরা নিজেদের স্বার্থ চরিতার্থ করছে। আওয়ামী লীগের একজন হিন্দু কাউন্সিলর হারাধন রায়কে গুলি করে হত্যা করে দেওয়া হয়েছে, আরেকজন কাউন্সিলর কাজল রায়কেও ফেলা হয়েছে, 3টি হিন্দু মেয়েকে করা হয়েছে। শ্রীবাড়ি উপজেলা ইউথ ইউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট এবং আরও 3টি হিন্দু বাড়িতে আক্রমণের পাশাপাশি বাড়ির সব কিছু চুরি করে নিয়ে যাওয়া এবং কালী ঠাকুর এমনকি দুর্গা ঠাকুরের মন্দিরকেও ভেঙে ফেলা হয়েছে। সোমবার গভীর রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারের হোটেল জাবির ইন্টারন্যাশনালে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। এর ফলে একজন বিদেশি নাগরিক সহ 24 জনকে জীবন্ত
হয়েছে। হিগেট গ্রামের শ্যামল কুমার দাস, স্বজন কুমার দাসের বাড়িতে ব্যাপক ভাঙচুর এবং মারপিটের কারণে 50 বছরের একজন হিন্দু নাগরিকের মৃত্যু হয়েছে। এছাড়া উল্লেখযোগ্য হিন্দু নেতা বিমান বিহারী অমিত এবং অনিমেষ সরকার রিঙ্কু এদের বাড়িতে ব্যাপক তাণ্ডব চালানো হয়েছে। এরই সাথে দুটি দুর্গা মন্দিরকেও লুট করা হয় এবং ভেঙে ফেলা হয়েছে। দাসপাড়া দুর্গা মন্দিরকেও ভেঙে ফেলা হয়েছে এবং জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং আরও অনেক হিন্দু দোকানকে টার্গেট করা হয়েছে এবং ভেঙে লুট করা হয়েছে। এছাড়া বাংলাদেশের ইসকন মন্দির এবং আরও অনেক মন্দিরকে আক্রমণের সাথে সাথে সব কিছু লুট করে নেওয়া হয়েছে। এই লিস্টটি অনেক লম্বা, তাই আপনারা চাইলে ইন্ডিয়া টুডের এই আর্টিকেলটি পড়ে নিতে পারেন। এবার ইসরায়েলের তরফে এই বিষয়ে কড়া প্রতিক্রিয়া এসেছে। ভারতে ইসরায়েলের রাজদূত বাংলাদেশি হিন্দুদের ওপর হওয়া এই অত্যাচারের জন্য টুইটারে লিখেছেন, আই অ্যাম ট্রাবলড বাই দ্য রিপোর্টস অফ অ্যাট্রোসিটিস এগেনস্ট মাইনরিটিস ইনক্লুডিং হিন্দুস অ্যান্ড এগেনস্ট দেয়ার টেম্পলস ইন বাংলাদেশ। অর্থাৎ আমি হিন্দু সহ বাংলাদেশের অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে এবং তাদের মন্দিরের বিরুদ্ধে নৃশংসতার খবরে উদ্বিগ্ন। এছাড়া বাংলাদেশের ইউরোপিয়ান ইউনিয়নের রাজদূতও এই ঘটনার নিন্দা করেছেন। সম্প্রতি 6 আগস্ট ভারতীয় সংসদে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভাষণ দেওয়ার সময় তিনিও বাংলাদেশি হিন্দুদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন যে যা বিশেষভাবে উদ্বেগজনক যে সংখ্যালঘুদের ব্যবসা প্রতিষ্ঠান এবং মন্দিরগুলিকে একাধিক স্থানে আক্রমণ করা হয়েছে, যদিও সেই আক্রমণের মাত্রা কত বেশি তা এখনও অজানা। What was particularly worrying was that minorities, their businesses and temples also came under attack at multiple locations. The full extent of this is still not clear. তবে বর্তমানে যেভাবে সমস্ত বাংলাদেশ থেকে হিন্দুদের ওপর আক্রমণের খবর উঠে আসছে, ভারত সরকারকে এখন খুব গভীরভাবে এই বিষয়টি নজরে আনা উচিত এবং বাংলাদেশের হিন্দুদের ওপর হওয়া এই অত্যাচারের বিরুদ্ধে ভারত সরকারকে নিজেদের অবস্থান স্পষ্ট করা উচিত এবং বাংলাদেশের ওপর চাপ দেওয়া উচিত যাতে বাংলাদেশি সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ অবিলম্বে বন্ধ করা হয়। তবে সবচেয়ে খারাপ লাগে যখন দেখা যায় যে কিছু কিছু সো কল্ড ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট এইসব ক্ষেত্রেও তাদের পলিটিক্স খেলছেন। ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্টের মানেই হয়তো তারা ভুলে গেছে। কিছু কিছু ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্টদের দেখলাম তারা এইসব আক্রমণের ঘটনাকেও বিজেপির এজেন্ডা বলে চালিয়ে দিচ্ছে। দেশের অভ্যন্তরীণ ব্যাপারে সরকারের বিরোধিতায় সরব থাকাতে কোনো খারাপ কিছু নেই, কিন্তু তাই বলে সরকারের বিরোধিতায় এতটাও মগ্ন হওয়া ভালো না যে সত্য সামনে থাকলেও সেটিকে মিথ্যা বলে চালাতে হবে। এমনকি কিছু কিছু দেশের ভক্ত সো কল্ড ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট যারা তাদের ভিডিওতে লাখ লাখ ভিউজ থাকা সত্ত্বেও প্রতি সপ্তাহে লাইভে এসে বলে জয়েন করো, সুপার চ্যাট করো, তারা বাংলাদেশের পরিস্থিতির ওপর ভিডিও বানিয়ে অনেক ভিউজ দিয়ে অনেক টাকা তো কামিয়ে নিয়েছে এবং তারা অবশ্যই জানতো যে এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে। তাহলে এখন কেন তারা বাংলাদেশের ছাত্রদের উদ্দেশ্যে একটি ভিডিও বানিয়ে বলছে না যে বাংলাদেশি হিন্দুদের ওপর আক্রমণকে বন্ধ করার জন্য তোমরা যথোপযুক্ত ব্যবস্থা নাও? শুধু সোশ্যাল মিডিয়ায় বললেই আর 3-4টা ছবি দেখালেই হবে না, বাস্তবেও বাংলাদেশি হিন্দুদেরকে প্রোটেক্ট করে তোমরা দেখাও। এসব না করে আমেরিকা নিয়ে ভিডিও বানানো বেশি জরুরি মনে হচ্ছে দেশের ভক্তের, নাকি তারাও গদি মিডিয়ার মতোই লাভ ক্ষতির মাপকাঠিতে সব কিছুকে গোনা শুরু করেছে? তাহলে তাদের মধ্যে আর তারা যাকে গদি মিডিয়া বলে দুজনের মধ্যে পার্থক্য কী থাকলো? যদি একটি নির্দিষ্ট দলকে সাপোর্ট করতে গিয়ে কেউ ঠিক ভুল, সত্যি মিথ্যে, ভালো খারাপ এগুলোর পার্থক্যই ভুলে যায়, তাহলে সরি টু সে যেই নিউজ চ্যানেল সবসময় মোদির সুনাম করে তারা যদি গদি মিডিয়া হয়, তাহলে আপনারা যারা বাংলাদেশি সংখ্যালঘু হিন্দুদের ওপর হওয়া এইসব অত্যাচারকে বিজেপির এজেন্ডা বলছেন বা আমেরিকা নিয়ে ভিডিও বানাচ্ছেন, আপনারাও স্বার্থপর ছাড়া অন্য কিছু না। ওপেন লেটার নামের একটি ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি প্রকাশিত হয়েছে, যেখানে তিনি বলেছেন যে 18 জুলাই তার ইমেইলে অনেক মেইল আসা শুরু করে এবং সেই মেলগুলোতে তাকে বাংলাদেশের ছাত্র আন্দোলনের সমর্থনে ভিডিও বানানোর জন্য অনুরোধ করা হচ্ছিল। তখন তিনি এই বিষয়টিতে অতটা ধ্যান না দিলেও পরে তিনি দেখতে পারেন যে সেই সমস্ত মেইলের ইমেল আইডি আলাদা হলেও লেখার ফরম্যাট একই রকমের ছিল। তিনি এটাও বলেন যে 17 জুলাইয়ের পর থেকে বাংলাদেশে ইন্টারনেট শাটডাউন ছিল, তাহলে হুট করে এত মেইল কিভাবে আসতে পারে? 18 जुलाई को मेरे पास अचानक से बहुत सारे ईमेल्स आए। अलग अलग अकाउंट से ईमेल तो भेजे जा रहे थे, लेकिन इनके अंदर बिल्कुल सेम टेक्स्ट लिखा हुआ था, बिल्कुल सेम सब्जेक्ट लाइन भी थी। उस टाइम पर मैंने ज़्यादा ध्यान नहीं दिया, लेकिन अब देखकर लगता है कि किसी टूल किट का हिस्सा थे। इन सारे ईमेल्स में रिक्वेस्ट की जा रही थी कि मैं बांग्लादेश में होने वाले स्टूडेंट प्रोटेस्ट पर आवाज़ उठाऊं। आज जब मैं देखता हूं तो 17 जुलाई के बाद से बांग्लादेश में इंटरनेट सर्विसेज बैन थी, तो ये ईमेल कहां से भेजे जा रहे थे? ये कौन
এই চ্যানেলটির সাবস্ক্রাইবারের সংখ্যা মাত্র 7 লক্ষ। তাহলে আপনারা ভাবতেই পারছেন যে বড় বড় চ্যানেলগুলিতে কত লক্ষ লক্ষ এরকম ইমেল করা হয়েছে। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি 1 মাস আগে কলকাতায় এসে তার দেওয়া একটি ভাষণে তিনি বলেছিলেন যে বিচারপতিদের ইয়োর অনার, লর্ডশিপ, লেডিশিপস বলে অভিহিত করা উচিত নয়। এতে একটা ভয় থাকে যে বিচারপতিরা নিজেদেরকে ভগবান ভেবে ফেলবেন। Too very often, when we are addressed as honor and we are addressed as lordships or ladyships, there is a very grave danger, and people say that, well, the court is a temple of justice. There is a grave danger that we perceive ourselves as the deities in those temples. Therefore, speaking for myself, though I have my own set of personal values which are deeply personal to me, I'm a little reticent when I'm told that this is a temple of justice. Because temple postulates that the judges are in the position of a deity. I would rather recast the role of the judge as a server of the people. বর্তমানের পরিস্থিতিকে বিচার করলে ঠিক একই অবস্থায় কি হয়েছে ভারতীয় ইউটিউবারদের। ভারতীয় ইউটিউবারেরা যারা নিজেদেরকে ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট বলে এবং দেখাতে চায় যে তারা ভারতের বৃহত্তর স্বার্থের জন্য কাজ করছে, সেই সকল ভারতীয় ইউটিউবারেরাই হুট করে লাখ লাখ ইমেইলের মাঝে নিজেদেরকে ভগবান ভেবে ফেলে ভারতের বিদেশ নীতির কোনো পরোয়া না করেই এবং এই আন্দোলনের ফলে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর কী অত্যাচার হতে পারে তা আন্দাজ করতে পেরেও একের পর এক ভিডিও বানিয়ে বাংলাদেশের আন্দোলনকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। কেউ কেউ তো পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করেও ভিডিও বানিয়েছেন, কিন্তু বর্তমানে যখন বাংলাদেশি হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে তখন তারা চুপ আছেন। আর ভিডিও কেন বানাবে না? যেখানে ওনাদের সাধারণ ভিডিওতে 8 লাখ থেকে 20 লাখ পর্যন্ত ভিউ হতো, সেখানেই এই ভিডিওগুলোতে 40, 50, 60 লক্ষ করে ভিউজ পেয়েছে। অর্থাৎ ভিউয়ের জন্য কি এখানে একটা বড় খেলা হয়ে গেছে? আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল জ্ঞান ইন শর্টকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ।